দশম শ্রেণীর আজ যে বিষয়টি পড়বে সেটা হলো ভারতের জনসংখ্যা। তাহলে ভারতের জনসংখ্যা পপুলেশন জানতে গেলে এটা সম্পর্কে আগে ধারণা নিতে হয় কি না আদমশুমারু সম্পর্কে। আদমশুমারু কথা এটা সেন্সাস। আদমশুমারু মানে সেন্সাস। এই আদমশুমারু শব্দটি ফার্সি আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় উর্দু শব্দ থেকে এসছে। যাই হোক, এই আদমশুমারু কথার অর্থ কী? আদম কথার অর্থ হলো মানুষ, আর শুমারি শব্দের অর্থ হলো গণনা। তাহলে আদমশুমারু কথার অর্থ কি পেলে, মানে মানুষে বা জনগণনা। তাহলে জনগণনা সম্পর্কে বা আদমশুমারির সংজ্ঞা কি পাচ্ছ? সংজ্ঞা পাচ্ছ, ধরো কোনো একটা দেশ, এই দেশের নির্দিষ্ট সময় অন্তর, অর্থাৎ নির্দিষ্ট সময় একটা থাকবে, নির্দিষ্ট সময় অন্তর সেই দেশটার কি না জনসংখ্যা তথ্য সংগ্রহ করা হবে। তাহলে কি করা হবে না জনসংখ্যা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার যে কর্মসূচি, অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত আর্থ সামাজিক তথা সাংস্কৃতিক বিষয় সম্পর্কে সমস্ত কিছু তথ্য সংগ্রহ এবং তাকে সংরক্ষণ করা এবং তাকে রিপোর্ট বা প্রতিবেদন দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বলা হয় আদমশুমারি। তাহলে ধরো যদি দেশটা আমাদের ভারতবর্ষ হয়, তাহলে দেশটার নাম কি ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের কত বছর অন্তর অন্তর হয় না 10 বছর অন্তর অন্তর আদমশুমারি গণনা করা হয়। তাহলে এই আদমশুমারি সম্পর্কে ধারণা পেলে, এখন এই আদমশুমারির কর্মসূচিতে এই কর্মসূচিতে কি কি বিষয়গুলি দেখা হয় দেখো। 1 নম্বর হচ্ছে আদমশুমারি থেকে জানা হয় মোট জনসংখ্যা কত, সেই দেশটার জনসংখ্যা কত। নারী পুরুষ অনুপাত বের করা হয়, অর্থাৎ 1000 জন পুরুষে কতজন নারী। নারী পুরুষ অনুপাতে নির্ণয় করার নিয়ম হচ্ছে 1000 জন পুরুষে নারী কত সেটা। বয়স লিঙ্গ পিরামিড সম্পর্কে জানা যায়, অর্থাৎ নির্দিষ্ট বয়সে কতজন নারী এবং পুরুষ রয়েছে। অর্থাৎ ধরো একটা বয়সের কাঠামো, এটা ধরো বয়সের কাঠামো, এ পাশটা দেখাচ্ছি নারী কতজন, এ পাশটা পুরুষ কতজন। ধরো এটা আমি দেখাতে চাইছি 5 বছরে, 5 বছরে নারী কতজন পুরুষ কতজন। তারপর ধরো 10 বছর, এটা কাউন্টিং করছি 10 বছরে পুরুষ কতজন আবার এপাশে নারী কতজন। এই যে পিরামিডটা গঠিত হবে আর ধীরে ধীরে এই যে পিরামিডটা গঠিত হলো, এই পিরামিডকে বলা হয় বয়সলিঙ্গ পিরামিড। এইভাবে বয়সলিঙ্গ পিরামিড নির্ণয় করা হয়। তারপরে সেই দেশটার কি আর কি কি ধর্ম ভাষা নিয়ে দেখা হয়, কি কত বর্ণে বা কত ধর্মের মানুষ রয়েছে, সেখানকার মানুষের জীবিকা বা পেশা সম্পর্কে ধারণা লাভ করা হয় আদমশুমারি থেকে। সাক্ষরতা কতজন বা নিরক্ষর কতজন সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। জন্মহার মৃত্যু হার সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং বৃদ্ধির হার সম্পর্কে জানা যায়। তাহলে সেন্সাস থেকে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা নেওয়া হয়। আর ভারতের সেন্সাস বা আদমশুমারি কত বছর ছাড়া ছাড়া গণনা করা হয়? 10 বছর ছাড়া ছাড়া গণনা করা হয়। ভারতের প্রথম আদমশুমারি গণনা হয়েছিল 1871 সালে প্রথম আদমশুমারি বা সেন্সাস শুরু হয়। সর্বশেষ আমাদের যে সেন্সাস হয়েছে 2011 সালে, সেটা কততম না 15তম সেন্সাস। সর্বশেষ সেন্সাস 2011 সালে 15তম সেন্সাস যেটা, এবং কততে হবে 2021-এ সেন্সাস আবার হবে। তাহলে সেন্সাসের রিপোর্ট অনুযায়ী 2011 সালের প্রতিবেদন থেকে কি কি জানা যায়, মানে দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেশের মোট জনসংখ্যা কত না 121 কোটি 1,93,422 জন, যেটা আমাদের সেকেন্ড মানে দ্বিতীয় স্থানে আছে জনসংখ্যায়। প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে ভারত। এখন রাজ্যের মধ্যে প্রথম জনসংখ্যা সর্বাধিক জনসংখ্যা কোথায় রয়েছে, মানে সব থেকে বেশি ভারতের কোন রাজ্যে জনসংখ্যা রয়েছে? উত্তরপ্রদেশ, ইউপি। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশিতে রয়েছে দিল্লিতে। তাহলে কি বুঝলে ভারতের জনসংখ্যা কত 2011 সালের রিপোর্ট অনুযায়ী? মনে রাখবে 121 কোটি, প্রায় 121 কোটি, এবং দ্বিতীয় স্থান দখল করেছে। রাজ্যের মধ্যে ইউপি সর্বাধিক জনসংখ্যা বেশি। জনসংখ্যা মানে মোট জনসংখ্যা, মানে একটা দেশে যতজন সালের 2011 সালে মোট যতজন মানুষ ছিল সেটা মোট জনসংখ্যা। সেই মোট জনসংখ্যার বিচারে রাজ্যের মধ্যে প্রথম হলো ইউপি,
কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি প্রথম। এগুলো হলো সবচেয়ে বেশি রয়েছে জনসংখ্যা। সবচেয়ে কম কোন রাজ্যে জনসংখ্যা রয়েছে? না সিকিমে সব থেকে কম জনসংখ্যা রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে কম রয়েছে লাক্ষাদ্বীপ পুঞ্জ, মনে রাখবে। এটা হলো সবচেয়ে কম রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি রাজ্য ইউপি, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। এরপর দেখো বৃদ্ধির হার কীরকম। বৃদ্ধির হার হচ্ছে 1.764% পার ইয়ারে, মানে এক বছরে আমাদের বৃদ্ধির হার প্রায় এক বা 1.7%। এইটি মনে রাখবে, বৃদ্ধির হার 2011 সালের রিপোর্ট অনুযায়ী। কিন্তু এখন 10 ইয়ারে কত বৃদ্ধির হার হয়েছে, তাহলে 1 ইয়ারে যদি 1.7 হয়, তাহলে তোমার হয়ে যাচ্ছে 17.64% হয়ে যাচ্ছে, অর্থাৎ 17.64% 10 ইয়ার বৃদ্ধির হার। সর্বাধিক বৃদ্ধি কোথায় হার রয়েছে? সর্বাধিক বৃদ্ধির হার মেঘালয়, সর্বনিম্ন নাগাল্যান্ড। এগুলো মনে রাখবে, সর্বাধিক মেঘালয় বৃদ্ধির হার। এটা হচ্ছে বৃদ্ধির হার বলা হচ্ছে 1 ইয়ারে কত বৃদ্ধির হার। সেই বৃদ্ধির হার হচ্ছে সর্বাধিক হচ্ছে মেঘালয়, সর্বনিম্ন হচ্ছে নাগাল্যান্ড। সাক্ষরতার হার, আমাদের সাক্ষরতার হার কীরকম? না 74.04%। সর্বাধিক রয়েছে কেরল, সর্বনিম্ন বিহার। তাহলে সাক্ষরতায় সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরলে সবচেয়ে বেশি। সর্বনিম্ন কোন রাজ্যে? না বিহারে। আয়ুষ্কাল, মানে আমাদের ভারতে সর্বনিম্ন আয়ুষ্কাল কত? না আয়ুষ্কাল ধরা হয় প্রায় 70 বছর গড়, এটা বা 68.89 ইয়ার। শিশু মৃত্যুর হার কীরকম? 44 জন, 1000 জন মানুষে 44 জন শিশু মারা যায়। 1000 জন মানুষে 44 জন শিশু মারা যায়, তাই 44 জন ধরা হয়। জনঘনত্ব কত? 382 জন পার বর্গ কিমি, মানে প্রতি বর্গ কিমিতে 482 জন। সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে, সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে। কত? 1102 জন, অর্থাৎ 1102 জন। 1102 জন সবচেয়ে বিহারের জনঘনত্ব বেশি। আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে কম অরুণাচল প্রদেশ, 17 জন। তাহলে জনঘনত্ব কত? না 382 জন প্রতি বর্গ কিমিতে। সবচেয়ে বেশি কোন রাজ্যে? বিহারে 1102 জন। সর্বনিম্ন কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, 17 জন। নারী পুরুষ অনুপাত, অর্থাৎ 1000 জন পুরুষে কতজন নারী? নারী পুরুষ অনুপাতে 2011 রিপোর্টে 1000 জন পুরুষে 940 জন নারী। কেরলে সব থেকে বেশি, কারণ 1000 জন পুরুষে সেখানে 1084 জন নারী, অর্থাৎ নারীর সংখ্যা সেখানে বেশি। নারী পুরুষ অনুপাতে নারীর সংখ্যা সেখানে বেশি। হরিয়ানায় সব থেকে কম নারী রয়েছে, অর্থাৎ 1000 জন পুরুষে 877 জন নারী রয়েছে। তাহলে 2011 রিপোর্ট অনুযায়ী এই সব বিষয়গুলো তোমরা জানতে পারলে এগুলোর থেকে শর্ট প্রশ্নগুলো তোমাকে করে রাখতে হবে। এখন একটা বিষয় জানতে হয় যে জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে, কী হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সম্পর্কে জানতে হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি বলতে কি? কোনো একটা দেশ বা নির্দিষ্ট ভূখণ্ড বা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের সাপেক্ষে, অর্থাৎ কোনো একটা বছরে বা নির্দিষ্ট সময়ে, ধরো এগুলো মানুষ, কতজন মানুষ, অর্থাৎ বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন ঘটে। অর্থাৎ কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা দেশে নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বসবাসকারী যে জনসংখ্যা, তার পরিবর্তন। কিসের পরিবর্তন? হ্রাস বৃদ্ধির পরিবর্তন। অর্থাৎ হ্রাসও পেতে পারে, আবার বৃদ্ধিও পেতে পারে। এই হ্রাস বৃদ্ধির পরিবর্তনটাকে বলা হয় তোমার জনসংখ্যার বৃদ্ধি। অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধিতে কখনো দেখতে পাচ্ছ জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, আবার কখনো জনসংখ্যা হ্রাস পেতে পারে। অর্থাৎ এই জনসংখ্যা বৃদ্ধি গতি প্রকৃতি সম্পর্কে জানতে গেলে ভারতের ক্ষেত্রে একটা ডাইমেনশন করে দেখেছি যে 1901 সাল থেকে তোমার 2011 সাল পর্যন্ত কী রকম গতি প্রকৃতিটা দেখা যাচ্ছে সেইটা সম্পর্কে একটু ধারণা নাও। 1901 থেকে 1921, এই যে 20 বছরে, এই 20 বছরে অত্যন্ত মন্থর গতিতে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গতি বৃদ্ধি খুব ধীর গতি সম্পন্ন ছিল, অর্থাৎ তেমন বৃদ্ধি পায়নি। তবে মনে রাখবে
1921 সালে বৃদ্ধির হার, এই বৃদ্ধির হার কি সেটা একটু পরে জানাবো, যে বৃদ্ধির হার কাকে বলে। এখন মনে রাখবে 1901 থেকে 1921 সাল পর্যন্ত এই 20 বছর ভারতের ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ধীর গতিসম্পন্ন এবং খুব মন্থর গতিসম্পন্ন। মনে রাখবে 2021-এ ঋণাত্মক বৃদ্ধি পায়, অর্থাৎ ঋণাত্মক বৃদ্ধিটা মনে রাখবে জন্ম হারের তুলনায় মৃত্যু হার বেশি ছিল। তাহলে এখানে দেখা যায় এটা গড় বৃদ্ধির হার, মানে এখানে ঋণাত্মক বৃদ্ধি মানে এই রকম ঘটে যায়, অর্থাৎ বৃদ্ধিটা কি হয়ে যায়, ডাউন হয়ে যায়, ঋণাত্মক বৃদ্ধি বলা হয়। তাই লিখেছি কি 1921 সালে জনসংখ্যার হ্রাস পেয়ে যায় এখানে, তাই ঋণাত্মক বৃদ্ধি ঘটে 1921 সালটাই মনে রাখবে। তারপর 1951 সাল পর্যন্ত, মানে 1921 থেকে 1951 এই 30 বছরে ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে, ধীর গতিতে বৃদ্ধি। তারপর 1951 থেকে 1981 সাল স্বাধীনতার পরবর্তী কাল, 1951 সাল মানে এই সময় চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং এই 30 বছরে অনুপ্রবেশ ঘটে যায় ভারতে, ফলে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, যাকে জনবিস্ফোরণ বলে। তাহলে কোনো এক জনবিস্ফোরণ কাকে বলে শুনতে হবে। কোনো নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যদি কোনো একটা এলাকা বা নির্দিষ্ট এলাকা বা ভৌগোলিক এলাকায় অতি দ্রুত যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাকে বলা হবে জনবিস্ফোরণ। এই জনবিস্ফোরণে আরেকটা কথা ধরা হয় যে কোনো একটা এলাকায় 2% পার ইয়ার যদি বৃদ্ধি পায়, তাহলে কোনো একটা এলাকায় এক বছরে জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2%-এর বেশি হয় তাহলে সেইখানে ধরা হয় জনবিস্ফোরণ ঘটেছে। অর্থাৎ আমাদের এই স্বাধীনতার পরবর্তী সময়কাল 1981 সাল পর্যন্ত অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়, একে বলা হয় জনবিস্ফোরণ। আর ওয়ার্ল্ডের ক্ষেত্রে শিল্প বিপ্লবের পরবর্তীকালে এই জনবিস্ফোরণ ঘটে। 1981 সাল থেকে 2011 সাল এই সময়কালে দেখা যায় যে গতি নিম্নমুখী হয়েছে, অর্থাৎ যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছিল, অর্থাৎ এই মুভমেন্টে যে বৃদ্ধিটা পাচ্ছিল সেই বৃদ্ধিটা আস্তে আস্তে ডাউন হতে শুরু করেছে, অর্থাৎ নিম্নমুখী হতে শুরু করেছে। অর্থাৎ এই নিম্নমুখী হওয়াটাও বাঞ্ছনীয়, তবুও নিম্নগামী হলেও জনসংখ্যা 121 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। সে যাই হোক, তবুও এটা একটা আশাব্যঞ্জক অবস্থা, অর্থাৎ বলা যায় ভারতের ক্ষেত্রে এই নিম্নগামী হয়েছে মানেই একটা ভারতের উন্নতি পরবর্তী 50 বছর অর্থাৎ 2050 সালে একটা মানে কাম্য জনসংখ্যার পরিস্থিতিতে আসার সম্ভাবনা থাকছে। এই যে ভবিষ্যৎ গণনা, একে বলা হয় জন অভিক্ষেপ, অর্থাৎ ভবিষ্যতে কি হবে জনসংখ্যা সম্পর্কে সে ধারণা হলো জন অভিক্ষেপ। তাহলে কি দেখছো যে এই জনসংখ্যা অতি দ্রুত হারে যে আমাদের বৃদ্ধি পেল বা জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণগুলো কি কি। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে অল্প বয়সে বিবাহ হয়ে যাওয়া, অর্থাৎ ভারতীয় মহিলাদের অল্প বয়সে বিবাহ হয়ে যায়, বিশেষ করে গ্রাম বাংলার ক্ষেত্রে। নারীর মূল্য বা মর্যাদার অধিকার দেওয়া হয় না, অর্থাৎ পুরুষশাসিত সমাজে নারীদের মূল্য বা তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে তাদেরকে নিয়োগ করা হচ্ছে না, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পুত্রের প্রতি অর্থাৎ পুত্র সন্তানের প্রতি আমাদের অধিক আকাঙ্ক্ষা, যৌথ পরিবার প্রথা, নারী শিক্ষার অভাব, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়ে গেছে, ফলে মৃত্যু হার কমে গেছে, যার জন্য অতি দ্রুত হারে জনসংখ্যা আমাদের বৃদ্ধি পেয়েছে। মহামারী রোধ হয়েছে, নগরায়ন ঘটে গেছে এবং অনুপ্রবেশ ঘটেছে। দেখো এই পয়েন্টগুলি অ্যাক্টিভেট হয়েছে 1951 সাল থেকে 1981 সাল, 30 বছরে সব থেকে বেশি অ্যাক্টিভেট হয়েছে এটা। যদিও ভারতে দীর্ঘদিন ধরে এই ট্র্যাডিশনগুলো এই পয়েন্টগুলো ছিল তাই বৃদ্ধি ঘটেছে, কিন্তু অতি দ্রুত বৃদ্ধি ঘটেছে 1951 থেকে 1981 সাল। তার মেন কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, মহামারী রোধ এবং নগরায়ন ঘটে যাওয়া এবং অনুপ্রবেশ ঘটে যায় এই সময়। এই জন্য দেখা যায় অতি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে, যার জন্য এই টাইমটাকে বলা হয় 1981 থেকে 51 থেকে 81, 30 বছরে জনবিস্ফোরণের রূপ পেয়ে যায়। অর্থাৎ এই পার ইয়ারে মানে এই 30 বছর
প্রত্যেক ইয়ারে 1 ইয়ারে 2%, বেশি বৃদ্ধি ঘটেছে জনসংখ্যা, সে কারণে এখানে জনবিস্ফোরণ ঘটেছে। তাহলে গতি প্রকৃতির রূপটা তোমরা ভালোভাবে দেখে নাও কিভাবে আছে। এখন এই যে অতি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তার ফলাফলগুলো কি, এর ফলটা কি হচ্ছে, অতি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলটা কি কি হচ্ছে দেখো। 1 নম্বর ফল, জীবনযাত্রার মান আমাদের নিম্নমুখী হয়ে গেছে, অর্থাৎ আমরা সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি না, আমাদের সব ক্ষেত্রে জীবন জীবিকার একটা অভাব রয়েছে, এই জন্য আমাদের জীবন যাত্রাটা নিম্নমুখী হয়ে গেছে, আমাদের অনাহার এবং অপুষ্টির শিকার হতে হচ্ছে। এবং আর কি হচ্ছে না, বাসস্থানের অভাব দেখা দিয়েছে, অর্থাৎ ঝুপড়ি বাড়ি বা বসতি বাড়ির সংখ্যা বাড়ছে এবং বাসস্থানের সমস্যা দেখা দিচ্ছে। দূষণ, পরিবেশের দূষণ, জল মাটি ভূমি সমস্ত জায়গায় দূষণের মাত্রা বেড়ে গেছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে বেশি, মানুষের অভাব দেখা দিচ্ছে এবং এই বেকারত্ব থাকার জন্য অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমরা কি না শান্তি বা আমরা শিক্ষার জগৎ থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং নেশাগ্রস্ততার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর কি না বস্তি এলাকার বৃদ্ধি পাচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। তাহলে অতিরিক্ত দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো বলে দিলাম, তার ফলাফলটি বলে দিলাম। দেখো এই গতি বৃদ্ধি বা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত কয়েকটি শব্দ তোমরা পেলে, কি কি শব্দগুলো পেলে আমি দেখাচ্ছি। দেখো 1 নম্বর পেলে যে জনসংখ্যা বৃদ্ধি, বারবার শব্দটা পাচ্ছ, তাহলে জনসংখ্যা বৃদ্ধি কাকে বলছে? জনসংখ্যা বৃদ্ধি সূত্রটা হলো জন্ম মাইনাস মৃত্যু, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে বা 1 বছরে কতজন জন্মালো এবং কতজন মারা গেল এবং প্লাস পরিব্রাজন, অর্থাৎ এইটিকে বলা হয় বৃদ্ধি, অর্থাৎ জন্ম মাইনাস মৃত্যু পরিব্রাজন। এখন পরিব্রাজন দুইভাবে হয়ে থাকে দেখো, একটা হচ্ছে অভিবাসন, একটা প্রবাসন। অভিবাসন মানে কোনো দেশ থেকে আসা, আর প্রবাসন মানে দেশ থেকে চলে যাওয়া, সেটা হচ্ছে যুক্ত হচ্ছে। যুক্তটা কিভাবে হচ্ছে না অভিবাসন মাইনাস প্রবাসন, তাহলে যেটা না একটা দেশে একটা সময়ে নির্দিষ্ট সময়ে যতজন মানুষ জন্মালো এবং সেই ইয়ারে যতজন মানুষ মারা গেল তার বিয়োগফল হলো এবং প্লাস পরিব্রাজন হলো। এখন পরিব্রাজন দুটো জিনিস, একটা অভিবাসন একটা প্রবাসন। অভিবাসন মানে দেশে মানুষ আসা আর প্রবাসন মানে দেশ থেকে মানুষ চলে যাওয়া। তাহলে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, অভিবাসন মানে আমাদের দেশে ধরো 1 বছরে 1 ইয়ারে আসছে ধরো 100 জন মানুষ আসছে আর 50 জন মানুষ প্রবাসন মানে চলে যাচ্ছে, তাহলে কতজন মানুষ হচ্ছে পরিব্রাজন, অর্থাৎ আমাদের দেশে কতজন থাকলো না 50 জন, তাহলে 50 জন থাকলো। আর ধরো জন্ম হয়েছে 100 জন আর মৃত্যু হয়েছে 20 জনের, তাহলে 100 মাইনাস 20, তাহলে সেখানে কত দাঁড়াচ্ছে 80 জন। 80 জন আর কতজন দেশে পরিব্রাজন বা অভিবাসন হয়ে রয়েছে না 50 জন হয়ে আছে, তাহলে এই 50 80 130 জন হচ্ছে 1 ইয়ারে পার ইয়ারে, তাহলে 130 জন হলো, এটা 10 বছরে সেই হিসাব হচ্ছে। তাহলে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আমি এটা একটা সাধারণ একটা অঙ্কের হিসাবে এটা দেখাতে চাইলাম। তাহলে দেখো এই পরিব্রাজন শব্দটাকে আবার প্রব্রজনও বলে। প্রব্রজন অর্থাৎ অভিবাসন প্রবাসন। অভিবাসন মানে কোনো দেশ থেকে এই দেশে আসা, স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাস করা। আর প্রবাসন কথার অর্থ হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে বা অন্য কোনো এলাকায় চলে যাওয়া, এইটাকে বলা হচ্ছে প্রবাসন। তাহলে এই আসা এবং যাওয়া এই দুটোকে বলা হয় পরিব্রাজন। এখন তারকনাথ মোহন দাস একটা কথা বলেছেন, কি বলেছেন জানো, যে বলছে জনসংখ্যা বৃদ্ধি পেলে যে হারে আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে, এ হারে বৃদ্ধি পেতে পেতে, অর্থাৎ শুধু আমাদের দেশে নয় এটা বলাটা ভুল, গোটা পৃথিবীতে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখন তো প্রায় 600 কোটি মানুষ, 600 কোটি প্রায় পেরিয়ে গেছে। তাহলে বলছে এই হারে যদি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে পৃথিবীর 5000 বছর পরে পৃথিবীর যা ওজন মানুষের ওজনের সমান হয়ে যাবে। মানে এটা যে ভবিষ্যৎবাণী করা, এই জনসংখ্যা সম্পর্কিত এটাকে ভবিষ্যতের কথা তুলে ধরাকে বলা হয় জন অভিক্ষা, বুঝতে পেরেছ। অর্থাৎ তারকনাথ মোহন দাস জন অভিক্ষার দ্বারা বলেছে যে 5000 বছর যখন বয়স হবে পৃথিবীর,
এই 5,000 বছর বয়সের পর যে পৃথিবীর ওজন আর মানুষের ওজন এই দুটো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন শূন্য জনসংখ্যা বৃদ্ধি এই শব্দটা বারবার পাও, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। শূন্য জনসংখ্যা বৃদ্ধি মানেটা কি জেনে নিতে হবে। যা জন্মালো একটা দেশে কোনো সময়ের সাপেক্ষে যা জন্মগ্রহণ করলো, অর্থাৎ নবজাত শিশু আসলো জন্মগ্রহণ করলো, প্লাস অভিবাসন মানে আমাদের দেশে যতজন আসলো, ধরো জন্মগ্রহণ করলো 100 জন, অভিবাসন হলো মানে আমাদের দেশে আসলো 50 জন, মৃত্যু শূন্য জনসংখ্যা কিন্তু দেখাচ্ছি, ধরো মৃত্যু হলো 80 জন, আর ধরো প্রবাসন হয়ে যাচ্ছে তোমার 70 জন। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো ক্যালকুলেশন, 100 প্লাস 50 মানে টোটাল কত, 150 হয়ে গেল। আবার এ পাশটায় কত হয়ে যাচ্ছে দেখো, 150 মানে 80 প্লাস 70 তাহলে 150। তাহলে দেখো এ পাশেও মানে 150, আবার এ পাশেও 150, মানে জন্ম প্লাস আসা 150 হচ্ছে, আবার মৃত্যু প্লাস প্রবাসন 150, দেখো ইকুয়াল সমান হয়ে গেল। মানে বৃদ্ধি কোনো হলো না, বৃদ্ধিটা কি শূন্য, তাহলে বৃদ্ধিটা কি দাঁড়াচ্ছে শূন্য, তাই একে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, কোনো একটা দেশে নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যতজন নবজাত শিশু জন্মগ্রহণ করে আর যতজন দেশে আসে এর যোগফল, আর যতজন মারা যায় আর প্রবাসন ঘটে এর দুটো সমান হয়ে যাবে, সমান। অর্থাৎ জন্ম এবং মৃত্যু হার যখন সমান হয়ে যাবে তখন তাকে বলা হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তাহলে জন্মহার যদি আমি 2% ধরি আর মৃত্যু হার যদি 2% ধরি, ইকুয়াল 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ মানুষের তেমন বৃদ্ধি ঘটল না। এরপরে আরেকটা কথা রয়েছে জন্মহার, অর্থাৎ এই যে জন্মহার শব্দটা 2% ধরলাম, তাহলে এই জন্মহার কাকে বলে, জন্মহার হচ্ছে একটা বছরে মানে 1 ইয়ারে, এক বছরে কোনো একটা এলাকায় কোনো একটা অঞ্চল বা দেশে 1000 জনসংখ্যায় যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ যতজন নবজাত শিশু জন্মগ্রহণ করলো পার ইয়ারে 1000 জন মানুষে। তাহলে কি সহজ ভাষায় পেলে যে এক বছরে জীবিত শিশু মানে জন্মগ্রহণ নবজাত শিশু, জীবিত শিশু, মৃত হলে হবে না, জীবিত শিশু বেঁচে রয়েছে এমন শিশু এক বছরে, সেই বছরটার ধরো 2011 সাল, 2011 সালে টোটাল যতজন শিশু জন্মগ্রহণ করলো জীবিত রইল, ওই 2011 সালের মাঝখানের অংশে মধ্যবর্তী সময়ে মানে মাঝ সময়ে মধ্যবর্তী সময়ে মোট যে জনসংখ্যাটা দেশে থাকছে তার ইন্টু 1000, তাহলে সেটা হচ্ছে জন্মহার। তাহলে জন্মহার কি বুঝলে না, এক বছরে কোনো একটা এলাকায় কোনো একটা দেশে 1000 জন জনসংখ্যায় যতজন নবজাত শিশু জন্মগ্রহণ করলো সেটা হলো জন্মহার। এখন মৃত্যুহার একই রকমভাবে ওই এক বছরে 1000 জন জনসংখ্যায় যতজন মারা যাচ্ছে মানুষ তাকে বলা হচ্ছে মৃত্যুহার। তাহলে মৃত্যুহার কি পেলে, 1 ইয়ার একটা দেশে যতজন মানুষ মারা যাচ্ছে ডেড হচ্ছে, সেই বছরের মধ্যবর্তীর মোট জনসংখ্যা সেটা হচ্ছে 1000-এ প্রকাশ করা হচ্ছে। তাহলে কি দাঁড়ালো, এক বছরে 1000 জন জনসংখ্যায় দেশের মোট যে জনসংখ্যা তাতে কতজন মারা যাচ্ছে 1 ইয়ারে, অর্থাৎ এক বছরে 1000 জনসংখ্যায় যতজন মারা যাচ্ছে 1000 জনসংখ্যায়, এটা গণনা করা হয়, তখন সেটা হলো মৃত্যুহার। এখন জন্মহার পেলে অর্থাৎ 1 ইয়ারে 1000 জন জনসংখ্যায় যতজন জীবিত শিশু জন্মালো এটা বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুহারটা কি পাচ্ছ না, 1 ইয়ার 1000 জন মানুষে যতজন মানুষ ডেড হলো মারা গেল, এটা নিম্নমুখে আমি দেখাতে চাইছি আর কি, মারা গেল। তাহলে এই যে জন্মহার মৃত্যুহার এইটা যদি মাইনাস করি তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক বৃদ্ধিটা কি দেখো এবারে, ঋণাত্মক বৃদ্ধি। ধরো মৃত্যু হারের তুলনায় মানে যতজন মারা যাচ্ছে মৃত্যু হারের তুলনায় জন্মহার যদি কমে যায়, অর্থাৎ মারা যাচ্ছে বেশি, মৃত্যু হারটা বেশি, জন্মহারটা কমে গেল,
তখন সেটাকে বলা হয় ঋণাত্মক বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে না। যেমন একে জনসংখ্যার হ্রাস পায়, অর্থাৎ এরভাবে কি হবে, জনসংখ্যা হ্রাস পেয়ে যাবে। যেমন ধরো ধরছি জন্মহার 2% 1 ইয়ারে, 1 বছরে, আর মৃত্যু হার 3%, তাহলে কি হলো, বৃদ্ধির হারটা -1% বৃদ্ধি, মানে ঋণাত্মক বৃদ্ধি হয়ে গেল। তাহলে ঋণাত্মক বৃদ্ধি হার কি না, ধরো এইখানে একটা দেশ, এখানে দেখা যাচ্ছে জন্মা জন্ম জন্মাচ্ছে 80 জন, কিন্তু মারা যাচ্ছে ধরো 100 জন, তাহলে জন্মহারটা কমে গেল দেখো। তাহলে এটা হলো ঋণাত্মক বৃদ্ধি, মানে জনসংখ্যা হ্রাস পাবে। এই ঋণাত্মক বৃদ্ধি, এই ঋণাত্মক বৃদ্ধিটা কখন পেয়েছিল, আমি বলে দিয়েছি যে ঋণাত্মক বৃদ্ধি পেয়েছিল দেখো 1921 সালে ডাউন হয়ে গেছিল, ঋণাত্মক বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ জন্মহারের তুলনায় মৃত্যু হার বেশি ছিল এই সময়। বুঝতে পেরেছ? এরপর বোঝাবো দেখো ভারতের অসম জনবন্টনের কারণ, অর্থাৎ অসম মানে কি, ভারতের সব জায়গায় জনসংখ্যা সমান হয় না। এখন একটা কথা মনে রাখতে হবে, এই জনবন্টনটা মাপা হয় কি দ্বারা, মানে জনবন্টন, এই যে জনবন্টনের তারতম্যের বা জনবন্টনের তারতম্যের সূচক কি, সূচক মানে কি দ্বারা মাপা হয়, মনে রাখবে জনঘনত্ব দ্বারা মাপা হয়, জনঘনত্ব। অর্থাৎ কোনো এলাকায় জনঘনত্ব কত পরিমাণ, সেইটা কাকে মাপতে সুবিধা করবে না, বন্টনের তারতম্যকে মাপতে সুবিধা করবে, জনবন্টনের তারতম্য। এখন আমাদের ভারতের জনবন্টনের তারতম্য মানে ভারতের কোনো এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি, আবার কোনো এলাকায় জনঘনত্বের পরিমাণ কম। এর আগেই একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছিলাম, 2011 সালে, ধরো 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের গড়, অর্থাৎ গোটা ভারতের ক্ষেত্রে গড় জনঘনত্ব কত, 382 জন পার বর্গ কিমি। তাহলে 382 জনের কোথাও বেশি আবার কোথাও কম, কেন এটা হয়, এর কারণগুলি হলো প্রাকৃতিক কারণ, তারপর হচ্ছে অর্থনৈতিক কারণ, সামাজিক ও সাংস্কৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে দেখো যেটা আসছে, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলের প্রাপ্যতা, জলবায়ু এবং বনভূমি। এখন ভূপ্রকৃতির সম্পর্কে দেখো, ভূপ্রকৃতি ধরো আমাদের ভারতের ক্ষেত্রে যেটি পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল কী হবে, সেখানে নিশ্চয়ই চড়াই উতরাই ভূমিরূপ, অর্থাৎ সেখানে বসতি স্থাপন করা বা ধরো সেখানে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত হয় না, ফলে সেখানে কী হবে, জনবিরল হবে। যেমন কোন এলাকা, পার্বত্য এলাকা, আমাদের নীলগিরি পার্বত্য এলাকা, পশ্চিমঘাট পার্বত্য এলাকা, হিমালয় পার্বত্য এলাকা, এগুলো হবে। মালভূমি অঞ্চল, মালভূমি দেখো জলবায়ু অত্যন্ত চরমভাবাপন্ন, সেখানে কৃষি কাজ অল্প হলেও সেখানে যোগাযোগ ব্যবস্থা বা ধরো বসতি নির্মাণ করার ক্ষেত্রে ততটা সুবিধা থাকে না। যদিও না থাকে তবুও একটা জিনিস মনে রাখবে, মালভূমি অঞ্চলে খনিজ সম্পদের প্রাচুর্য বেশি এবং শিল্প একাধিক গড়ে উঠেছে, সেই কারণে এখানে মাঝারি জনবসতি লক্ষ্য করা যায়। আর সমতল এলাকার সমস্ত সুযোগ সুবিধা অনুকূল হওয়ায় সেখানে অতি জনাকীর্ণ, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বেশি হবে, অর্থাৎ এখানে পার বর্গ কিমিতে 800 হয়ে যাবে। আর এখানে ধরো মাঝারি মানে তোমার ওই 200 থেকে বা 300 হবে, এরকম 300 পার বর্গ কিমি। আর পার্বত্য এলাকায় কী হবে, আরও কমে যাবে, 100 বা 50 বর্গ কিমি, মানে 1 বর্গ কিমিতে 50 জন হবে। তাহলে ভূপ্রকৃতির সম্পর্কে এটা ধারণা পেলে আমাদের মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মাঝারি জনঘনত্ব দেখা যায়, বা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, সমতল অঞ্চল গাঙ্গেয় উপত্যকা বা সিন্ধু উপত্যকা অঞ্চলে অতি জনাকীর্ণ, অর্থাৎ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হবে, গোদাবরী উপত্যকাও হবে। তাহলে এটা ভূপ্রকৃতি গেল। মৃত্তিকা ক্ষেত্রে কী পাচ্ছ, মৃত্তিকাতে পাচ্ছ যেখানে পলি মাটি হবে বা দোআঁশ মাটি হবে বা কৃষ্ণ মৃত্তিকা হবে, সেই এলাকায় কি কৃষিকাজ অত্যন্ত উর্বর, অর্থাৎ এখানে কৃষিকাজ এবং যোগাযোগ বসতি স্থাপন করা খুবই সহজ, সে কারণে সেখানে কি জনঘনত্ব পূর্ণ হবে, অর্থাৎ এখানে জনঘনত্বের পরিমাণ 800 জনেরও বেশি বা 600 জনেরও বেশি হয়ে থাকতে পারে প্রতি বর্গ কিমি। জনঘনত্ব মাপা হয় কিসে, জনঘনত্ব বা জনবন্টনের তারতম্যের সূচক হচ্ছে জনঘনত্ব। আর জনঘনত্ব কি মাপা হয়, জনঘনত্ব মানে 1 বর্গ কিমিতে, 1 স্কোয়ার কিমিতে যতজন মানুষ থাকে সেটা হচ্ছে তোমার জনঘনত্ব। জনঘনত্ব পরে অবশ্য সংজ্ঞাটা বলবো, একটু পরেই ব্যাখ্যা করব।
তো এরপর কি পাচ্ছ, জলের প্রাপ্যতা। ধরো যেখানে আবার এখানে একটা কথা বলে দিয়ে ভালো, ল্যাটেরাইট বা পটজল মাটি বা সিরনোজেম মাটি, এগুলো অনুর্বর মাটি, আম্লিক মাটি, সেখানে চাষবাস ভালো হয় না, ফলে প্রতিকূল দেখা যায়, ফলে মাটি উর্বর নয়, ফলে জনসংখ্যা প্রতিকূল, অর্থাৎ জনসংখ্যা কম দেখা যাবে। আবার জলের প্রাপ্যতা, যেখানে ভৌম জলের প্রাপ্যতা বা নদীর জল বা জলাশয়ের প্রাপ্যতা জল পাওয়া যাবে, সেখানে জনসংখ্যা বেশি হবে। জলবায়ু, ধরো পার্বত্য শীতল যদি জলবায়ু হয়, সেখানে জনহীন হবে, জনসংখ্যা কম হবে। আবার আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চল হলে সেখানে তোমার কি ঘনবসতিপূর্ণ এলাকা হবে, অর্থাৎ চাষবাস শিল্প স্থাপনে সব দিকে উন্নত। মরু জলবায়ু হলে চরমভাবাপন্ন জলবায়ু হবে, যেমন রাজস্থানের জলবায়ু, সে কারণে সেখানে জনহীন, জনসংখ্যার পরিমাণ বা জনঘনত্বের পরিমাণ কম হবে, 100 জন পার বর্গ কিমিতে হতে পারে বা 50 জন। সামুদ্রিক জলবায়ু বা সমভাবাপন্ন জলবায়ু দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায়, উপকূল এলাকা বা ধরো তোমার দক্ষিণ ভারতের দিকে, সেখানে ঘনবসতিপূর্ণ এলাকা অঞ্চল দেখা যায়, যেমন চেন্নাই এলাকা বা তামিলনাড়ু এলাকাগুলো পাচ্ছ। আবার দেখো, যদি বনভূমি খুব গভীর, যদি ঘন দুর্গম অরণ্য হয়ে থাকে, তাহলে সেখানে জনঘনত্বের পরিমাণ কমে যাবে। যেমন ধরো তোমার উত্তর পূর্ব পাহাড়ি এলাকা বা অসম এলাকা বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এলাকা চলে যাও, সেখানে কি হবে, অত্যন্ত দুর্গম অরণ্য অঞ্চল, সেখানে বনভূমি যদি দুর্গম হয়ে থাকে, ঘনবসতির পরিমাণ কমে যাবে। অর্থনৈতিক কারণের মধ্যে কি পাচ্ছ না, কৃষি। ধরো যে এলাকায় কৃষির উন্নতি রয়েছে, অর্থাৎ কৃষিকাজে উন্নত, যেমন ধরো পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবাংলা, বিহারের কথা ভাবো, এখানে কৃষিকাজে খুব উন্নত, ফলে কি হচ্ছে, কৃষিকাজ উন্নত হওয়ার জন্য সেখানে জনঘনত্বের পরিমাণ বেশি হবে। শিল্প, যে এলাকায় শিল্প স্থাপন, ছোটনাগপুর মালভূমি এলাকায় একাধিক খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠার জন্য সেখানে জনসংখ্যা আর ঘনত্ব বেড়ে যায়, যেমন ধরো তোমার দুর্গাপুর, জামশেদপুরের কথা ভেবে দেখো। ব্যবসা বাণিজ্য, যে এলাকায় ব্যবসা বাণিজ্য সুগম হয়ে থাকে, যেমন হুগলি শিল্পাঞ্চলের কথা ভেবে দেখো, গুজরাট বা তোমার মুম্বাইয়ের এলাকা ভেবে দেখো, ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়ার জন্য সেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। এছাড়াও ধরো পরিবহন ব্যবস্থার উন্নতি, খনিজ দ্রব্য যেখানে পাওয়া যাবে সেখানে জনঘনত্বের পরিমাণ বাড়বে। এছাড়াও দেখো, যেখানে ধর্ম ধর্ম পালন করার সুবিধা রয়েছে বা নিরাপত্তা রয়েছে, সেখানে জনঘনত্বের পরিমাণ বাড়বে। আবার শিক্ষা সংস্কৃতির যেখানে উন্নতি রয়েছে, অর্থাৎ ধরো শিক্ষা সংস্কৃতি কলা চর্চার উন্নতি, যেমন শান্তিনিকেতন এলাকারকে ভাবো, বা শান্তিনিকেতন কলকাতা বা ধরো দিল্লিতে, এই ধরনের এলাকায় হচ্ছে শিক্ষা সংস্কৃতি পালনের উপযুক্ত ব্যবস্থা রয়েছে, তাহলে সেখানে জনঘনত্বের পরিমাণ বাড়তে থাকবে। এখন এই জনঘনত্ব, এই জনঘনত্বের যে তারতম্যের কারণ, এই যে পেলে কোন এলাকায় কেমন রয়েছে, সেটা একটা চিত্রের মাধ্যমে তোমরা দেখলেই বুঝতে পারবে। পাশেই আমি দেখাচ্ছি, দেখো যে জনঘনত্বের বন্টন দেখেছি কোথায় কেমন। জনঘনত্বের বন্টনে দেখো 5 প্রকার রয়েছে। অতি উচ্চ জনঘনত্ব 800 জন পার স্কোয়ার কিমিতে, অধিক জনঘনত্ব তোমার 401 থেকে 800 জন পার স্কোয়ার কিমিতে, মধ্যম 201 থেকে 400 জন পার স্কোয়ার কিমি, বিরল জনবসতি 101 থেকে 200 পার স্কোয়ার কিমি, অতি বিরল তোমার লেস দেন 100 স্কোয়ার কিমি। তাহলে অতি উচ্চ জনঘনত্ব 1 নম্বর দিয়েছি, 2 নম্বরে অধিক, মধ্যমে 3 নম্বর, বিরলে 4 নম্বর, অতি বিরল 5 নম্বর। এরপর ভারতের ম্যাপের মধ্যে দেখে নাও কোথায় কেমন জনঘনত্বগুলো রয়েছে। তাহলে দেখো 1 নম্বরে কি, অতি উচ্চ। 1 নম্বর কোথায় কোথায় আছে দেখো, কেরলে আছে। তাহলে কেরলে কি, অতি উচ্চ জনঘনত্ব। এছাড়াও রয়েছে দেখো তোমার পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, বুঝতে পেরেছ, দিল্লি, এই এলাকায় 1 নম্বর দিয়েছি, মানে অতি নিবিড় ঘনবসতিপূর্ণ অঞ্চলে এটি এটি স্কোয়ার কিমিতে 800 জনেরও বেশি কিন্তু এখানে। 2 নম্বরে অধিক, কে তামিলনাড়ু পেয়ে যাচ্ছ এখানে, এখানে তুমি বিহার পেয়ে যাচ্ছ, এই বিহার বলছি মানে ঝাড়খণ্ড পাচ্ছ, হ্যাঁ, পাঞ্জাব হরিয়ানা পাচ্ছ 2 নম্বরে, এগুলো 2 নম্বরে পাচ্ছ, অর্থাৎ এগুলি হলো অধিক। মধ্যমে 3 নম্বর ধরো পাচ্ছ, যেটা 201 থেকে 400 জনের ভিতরে 3 নম্বরে কে কে পাচ্ছ দেখো, না রাজস্থান, গুজরাট, তোমার মহারাষ্ট্র, এখানে তোমার মধ্যপ্রদেশ, তোমার এখানে পাচ্ছ কর্ণাটক, এখানে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, এখানে পাচ্ছ ওড়িশা, ঠিক আছে। এছাড়াও অসম পেয়ে যাচ্ছ, এখানে ত্রিপুরা পেয়ে যাচ্ছ। এই এলাকাগুলো 3 নম্বর, মানে মধ্যম জনবসতিপূর্ণ এলাকা। বিরল ঘনবসতিপূর্ণ এলাকা কোথায়, 4 নম্বরে দেখেছি। 4 নম্বর তুমি এখানে পেয়ে যাচ্ছ ছত্তিশগড়, আর 4 নম্বর পেয়ে যাচ্ছ জম্মু কাশ্মীর,
এখানে হিমাচল প্রদেশ, এখানে উত্তরাখণ্ড 4 নম্বরে এগুলো পাচ্ছ। এছাড়াও এপাশে পাচ্ছ নাগাল্যান্ড 4 নম্বর, মণিপুর 4 নম্বরে। অর্থাৎ এই 4 নম্বর মানে তোমার বিরল ঘনবসতিপূর্ণ এলাকা। অতি বিরল অর্থাৎ খুব জনসংখ্যার ঘনত্ব কম, লেস দেন 100 জন স্কোয়ার কিমিতে, সেটা কে কে 5 নম্বরে পেয়ে যাচ্ছ তুমি না? অরুণাচল প্রদেশ পেয়ে যাচ্ছ, সিকিম পেয়ে যাচ্ছ, অরুণাচল প্রদেশ সিকিম। এছাড়াও তুমি পাচ্ছ ধরো মিজোরাম এই এলাকাগুলো অতি বিরল জনঘন বসতিপূর্ণ এলাকা। অর্থাৎ যদি এরকম একটা প্রশ্ন পড়ে যে ভারতের জনবন্টনের তারতম্য দেখাও, তাহলে এই ছবিটা আঁকতে হবে। বা জনবন্টন তারতম্যের কারণগুলো হচ্ছে এই পয়েন্টগুলো দেখালাম, যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো ব্যাখ্যা করবে। যদি প্রাকৃতিক কারণ বলে শুধু প্রাকৃতিক কারণের ব্যাখ্যাগুলো করলে, আবার অর্থনৈতিক কারণ যদি বলে অর্থনৈতিক কারণ, আর যদি পুরোটা বলে পুরোটা, তার পাশে এরকম একটি ছবি তোমাকে এঁকে দিতে হবে। অর্থাৎ এরকম একটা ইন্ডেক্স করতে হবে এবং এইভাবে 1 নম্বর, হয়তো আমি এত 3 নম্বর দিয়েছি, তোমার 3 নম্বর একটা বা দুটো এলাকা দেখালেই হবে। অবশ্যই এখানে লিখতে হবে একটা নট টু বা নট ফর স্কেল করবে, নট ফর স্কেল করে দিবে, ঠিক আছে? নট ফর স্কেল করে দিবে এটা, এবং নর্থ লাইনে একটা মানচিত্রে দেখিয়ে দিবে নর্থ লাইন, ঠিক আছে? এটা লিখে দিবে। দেখো জনঘনত্ব সম্পর্কে যে ধারণাটা দিয়েছিলাম, একটা সহজ সংজ্ঞা হলো প্রতি বর্গ কিমিতে মানে 1 স্কোয়ার কিমিতে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যতজন মানুষ বসবাস করে সেটা হলো জনঘনত্ব। মানে 1 স্কোয়ার কিমিতে যতজন জনসংখ্যা রয়েছে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে। এর অথবা একটা সংজ্ঞা কী রয়েছে, ধরো একটা দেশ, এই দেশে একটা নির্দিষ্ট সময়, ধরো এটা 2011 সালের ঘোষণা হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বা সময়ের অন্তর, মানে তোমার এটা হচ্ছে 2001 থেকে 2011-র কথা বলছি, এই 10 বছরে একটা দেশের যে মোট জনসংখ্যা, মোট মানে যতজন মানুষ রয়েছে, সেই দেশের যে ক্ষেত্রমান মানে মোট যে জমিটা, মোট আয়তন জমিটা, এইটা ডিভাইডেড বাই করলেই তোমার হচ্ছে জনঘনত্ব। তাহলে কি পেলে, কোনো একটি সময়ের সাপেক্ষে একটি দেশের মোট জনসংখ্যার এবং ওই দেশের মোট ক্ষেত্রমান বা মোট জমির যে অনুপাত, তাকে বলা হচ্ছে জনঘনত্ব। অর্থাৎ এই জনঘনত্বের সূত্রটাই কি পাচ্ছ, একটা উদাহরণ দিলেই দেখতে পাচ্ছ, যে বলে দিচ্ছি 2011 সালে জনঘনত্ব ভারতের ক্ষেত্রে কীরকম না 121,1,93,422 জন জনসংখ্যা, মোট জনসংখ্যা 2011 সালের সাপেক্ষে। তাহলে 2011 সালের সাপেক্ষে এই জনসংখ্যা। আর আমাদের ভারতের মোট আয়তনটা কত না 31,66,414 বর্গ কিমি। এটা ডিভাইডেড বাই করলে পার স্কোয়ার কিমিতে কতজন, 382 জন আমাদের জনঘনত্ব। মানে আমাদের 1 স্কোয়ার কিমিতে কতজন থাকে, 382 জন, মানে 1 স্কোয়ার কিমিতে থাকে 382 জন আমাদের জনঘনত্ব। এইটি ভারতের ক্ষেত্রে। তো এই ভারতের ক্ষেত্রে যে জনঘনত্ব পেলে, তার মধ্যে কোন রাজ্যতে বেশি, দেখো বিহারে জনঘনত্ব সব থেকে বেশি, মানে 1 স্কোয়ার কিমিতে বিহারেতে থাকে 1102 জন পার স্কোয়ার কিমিতে থাকে। সেখানে কম মানে অরুণাচল প্রদেশ, রাজ্যের কথা বলছি এগুলো, বিহার একটা রাজ্য, অরুণাচল প্রদেশ একটা রাজ্য, অরুণাচল প্রদেশে সেখানে থাকে মাত্র 17 জন স্কোয়ার কিমিতে। দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি আন্দামান কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে পাচ্ছ কীরকম না জাতীয় রাজধানী অঞ্চল যেটা 11,297 জন পার স্কোয়ার কিমিতে, 11,297 জন পার স্কোয়ার কিমিতে। সেখানে তুমি পাচ্ছ আন্দামানে কতজন, 46 জন পার স্কোয়ার কিমি, মাত্র 46 জন পার স্কোয়ার কিমি। এগুলো শর্ট প্রশ্ন, একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের এই যে জনঘনত্ব সম্পর্কে ধারণা পেলে, এই জনঘনত্বের কি কি বৈশিষ্ট্য হলো পরিমাণগত ধারণা দেয়, অর্থাৎ কত পরিমাণে জনসংখ্যার ডেনসিটি রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা দেয়, বা পরিমাণগত ধারণা দেয়। ত্রিমাত্রিক ধারণা দিতে পারে না। সেটা কি মাত্রিক, না জমির উপরে কত চাপ আছে সেইটা সম্পর্কে জানা যায়। জনবন্টনের ধারণা পাওয়া যায়, অর্থাৎ জনবন্টনের ধারণা, এই তো জনবন্টন কোথাও বেশি কোথাও কম, এই পয়েন্টে একটু আগে দেখালাম সেই জনবন্টন। অর্থাৎ তুমি কি পাচ্ছ
না এখানে যে এই জনবন্টনের ধারণা এই সম্পর্কে ধারণা পাচ্ছ জনঘনত্ব থেকে? আর কি পাচ্ছ? না জমির দ্বিমাত্রিক ধারণা দেয়, অর্থাৎ জমির গুণগত মাত্রা সম্পর্কে জানা যায় না, অর্থাৎ জনঘনত্ব থেকে কখনোই কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায় না, বা জনঘনত্ব থেকে কখনো মানুষ জমি অনুপাতের ধারণা পাওয়া যায় না, বা জমির গুণাগুণ মাত্রা জানা যায় না। দ্বিমাত্রিক ধারণা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই ধারণাটি শুধু দিবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর গুণাগুণ সম্পর্কে কোনো কিছু জানা যাবে না, জমির এই ধারণা দিয়ে থাকে। এখন একটা কথা ইউজ করলাম আমি, মানুষ জমি অনুপাত বা কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা দেয় না, তাহলে মানুষ জমি অনুপাতটা জানতে হয়। ভারতের মানুষ জমি অনুপাত মানে কি শুনো, একটা দেশে মোট যে জনসংখ্যাটি রয়েছে, মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার কর্মক্ষমতা এবং সংস্কৃতি চর্চা ডিভাইডেড বাই কার্যকর জমি, মানে উর্বর জমি বা কার্যকর জমি বলতে যে জমি থেকে আমরা সম্পদ সংগ্রহ করতে পারি তাকে কার্যকর জমি বলে। সেই কার্যকর জমির আয়তন এবং জমির উৎপাদনশীলতা বা উৎপাদন ক্ষমতা, কত ফসল উৎপাদিত হয় সেই সম্পর্কে, বা সেই মাটিকে কি সম্পদ বা সেই ক্ষেত্রকে সম্পদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে সেই সম্পর্কে, এটা ডিভাইডেড বাই করলে যেটা দাঁড়ায়। তাহলে আমাদের দেশের দেখো মোট আয়তন কত, মোট আয়তন হচ্ছে 31,66,414 বর্গ কিমি, এটা দেশের মোট আয়তন। কিন্তু কার্যকর জমিতে, অর্থাৎ কার্যকর জমি কত দেখো, মানে সম্পদশালী জমি মাত্র 28 লক্ষ, অর্থাৎ দেখো এখানে কোথায় 31 লক্ষ আর এখানে তোমার কোথায় 28 লক্ষ হয়ে গেল, মানে এটা মোট জমি। আর এই মোট জমিতে মাত্র 28 লক্ষ জমি আমাদের সম্পদশালী, অর্থাৎ এখান থেকে আমরা কি না কৃষি, শিল্প, বাণিজ্য সমস্ত কিছু ভূমিকে ব্যবহার করতে কাজে লাগাতে পারি। তাহলে মোট জনসংখ্যা কোথায় 121,1,93,422 জন। আর আমাদের কার্যকর জমি কত না 28 লক্ষ, ডিভাইডেড বাই করলে কত দাঁড়াচ্ছে দেখো 432 জন পার স্কোয়ার কিমি। এইটি হলো মানুষ জমি অনুপাত। কিন্তু তাহলে জনঘনত্বেতে কত পেলে দেখো, জনঘনত্বে তুমি পাচ্ছ 382 জন পার স্কোয়ার কিমি। কিন্তু মানুষ জমি অনুপাত যখন বলা হচ্ছে তখন 1 স্কোয়ার কিমিতে কত দাঁড়িয়ে গেল, 432 জন পার স্কোয়ার কিমি দাঁড়িয়ে গেল। তাহলে বুঝতে পারছো মানুষ জমি অনুপাত আলাদা, কার্যকর জমি অনুপাত আলাদা, এই জনঘনত্ব আলাদা, আর মানুষ জমি অনুপাত হলো আলাদা। এই মানুষ জমি অনুপাত থেকে আমরা অর্থনৈতিক উন্নতির সম্পর্কে, ভারতের অর্থনৈতিক উন্নতি বা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির সম্পর্কে জানতে পারি। কাম্য সংখ্যার ধারণা পাওয়া যায়, কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায়। এখন এই কাম্য জনসংখ্যা কি সেই সম্পর্কে একটা ধারণা তোমাকে পেতে হবে। দেখো কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণায় পাচ্ছ কি কি না, কাম্য জনসংখ্যা কাকে বলে না অর্থনৈতিক উন্নতির জন্য, মানে আমাদের দেশের বা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যে অনুকূল জনসংখ্যা প্রয়োজন সেটাই হলো কাম্য জনসংখ্যা। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যতজন মানুষ থাকলে ভালো হয়, সেই মানুষই বা সেই জনসংখ্যা যদি থাকে বা সেই জনসংখ্যা যদি থাকে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যা আরেকটা বিষয় দেখো, সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে, সম্পদকে সর্বাধিক ব্যবহার করে যে পরিমাণের মানুষ সর্বাধিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, অর্থাৎ একটা একটা সময়ের সাপেক্ষে কোনো একটা দেশে মোট যে সম্পদ, সেই সম্পদে যতজন মানুষ, যে পরিমাণের মানুষ সর্বাধিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে সেটা হলো কাম্য জনসংখ্যা। একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবে কীরকম। ধরো 100 টাকা রয়েছে, 100 টাকা। এই 100 টাকায় দেখা গেল যে দুটি মানুষ সর্বাধিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে একদিনের জন্য। তাহলে এই 100 টাকা, আমি 100 টাকার একটা লাইন করলাম, এখানে আমি একটা সম্পদ দেখালাম আমি দুটি মানুষ থাকে, ধরো এখানে দুটি মানুষ, এইটি হলো দুটি মানুষ, তাহলে এইটি হলো কাম্য জনসংখ্যা, মানে সম্পদের সঙ্গে সামঞ্জস্য বিধান। দেখা গেল মানুষ আছে একটি, মানে কম, তাহলে জনস্বল্পতা। আবার ধরো মানুষ আছে 4টি, এখানে 4, তাহলে কি ততটাকে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারছে না। মানে 100 টাকায় যদি দুটি মানুষ সব থেকে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তাহলে সেটি কাম্য জনসংখ্যা। যদি একটি মানুষ থাকে তাহলে অধিক টাকা পেয়ে যাচ্ছে, তাহলে কি অলস হয়ে যাবে, সেটি জনস্বল্পতা। আবার 100 টাকায় দুটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, সেখানে দেখা যাচ্ছে 4টি মানুষ আছে, মানে অভাবের মধ্যে থাকবে, তাহলে সেটি হচ্ছে অতি জনাকীর্ণতা। তাই দেখো একটা ছবির মধ্যে দেখেছি জিম্মারম্যান কি বলেছে, বলে যে আদর্শ মানুষ জমি অনুপাতটা
যদি মানুষ ইজ টু জমি অনুপাতটা আদর্শ হয় তাহলে সেটাই কাম্য জনসংখ্যা। তাহলে সহজভাবে কাম্য জনসংখ্যা মানে বুঝতে পারলে কোনো সময়ের সাপেক্ষে একটি দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদের আনুকূল্যে সর্বাধিক যে জনসংখ্যা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে সেই জনসংখ্যা হলো কাম্য জনসংখ্যা। অর্থাৎ আদর্শ মানুষ জমি অনুপাত হলো কাম্য জনসংখ্যা। অর্থাৎ অর্থনৈতিক উন্নতির জন্য যে অনুকূল জনসংখ্যা প্রয়োজন যদি সেইটি থাকে তাহলে সেটি কাম্য জনসংখ্যা। তাহলে কাম্য জনসংখ্যায় কী পাচ্ছ দেখো, আমি দেখাতে যাচ্ছি একটা চিত্রের মাধ্যমে যে এখানে ধরো সম্পদের একটা আনুপাতিক হার সুষ্ঠুভাবে রয়েছে, তাহলে কাম্য জনসংখ্যাতে আছে। যদি জনসংখ্যা লেভেলটা সম্পদকে ক্রস করে চলে যায়, মানে দেখো এইখান থেকে এই জনসংখ্যা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য ভাগ করতে ততজন পাচ্ছে না, তাহলে জনাকীর্ণ হয়ে যাচ্ছে। আবার এই সম্পদের লাইনের থেকে যদি জনসংখ্যা অনেক নিচে থাকে, ধরো এইখানে বা এইখানে, তাহলে সেটা জনস্বল্পতাতে দাঁড়িয়ে যাচ্ছে। জনস্বল্পতা থাকলে সে দেশের মানুষ অলস হয়ে যাবে, সম্পদ সুষ্ঠুভাবে উন্নয়ন হবে না। কাম্য জনসংখ্যায় থাকলে সে দেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্য যেমন বিরাজ করবে, সে দেশের উন্নতি তত বেশি হবে, আবার সে দেশে সম্পদশালী হবে। আবার জনাকীর্ণতে থাকলে সেখানে দূষণ, আমাদের দেশে যেমন হচ্ছে দূষণ, অভাব, দারিদ্রতা, এগুলা জনাকীর্ণতায় থাকবে। এই কাম্য জনসংখ্যা গেল। এরপর দেখো আরেকটা জিনিস রয়েছে ধারণযোগ্য উন্নয়ন অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন। এটা এভা বেলফোর প্রথম কথাটি ব্যবহার করেছিলেন। এখন ধারণযোগ্য উন্নয়ন মানে কি, দেখো জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা তো বৃদ্ধি পাবেই, তাহলে জনসংখ্যা বৃদ্ধি, এই বৃদ্ধির সাথে সাথে যদি সম্পদের সংরক্ষণ বা সম্পদকে সুষম হারে ব্যবহার করা এবং ভবিষ্যতের জন্য যদি স্থায়িত্বকাল দেওয়া হয়, তাহলে সেইটি হচ্ছে ব্যালেন্স গঠিত হবে। কিসের ব্যালেন্স না, পরিবেশের ভারসাম্য ব্যালেন্স রক্ষা হবে। তাহলে এইটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। মানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সংরক্ষণ করা এবং সম্পদের স্থায়িত্বকাল বৃদ্ধি করে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় এবং অর্থনৈতিক উন্নয়নের বিকাশ ঘটানো হয়, তাকে বলা হবে স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়নের স্বভাবতই কী পেলে, যে আমরা সুখ স্বাচ্ছন্দ্য সবই ভোগ করব, কিন্তু সাথে সাথে পরিবেশের বা সম্পদের সুষম ব্যবহার করতে হবে, যাতে অদূর ভবিষ্যতে কারো অসুবিধা না হয় বা এ মানব প্রজাতির যাতে অসুবিধা না হয়, সেটাই হলো তোমার কি স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়নে একটা কি বুঝতে পারলে, পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কার সঙ্গে কার ভারসাম্য, মানে মানুষের ভোগ বা মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে সম্পদের একটা ব্যালেন্স রক্ষা করা। যে আমরা সব, ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো আমাদের পরিবেশে কয়লা তো একটা গচ্ছিত সম্পদ, এই কয়লাকে যদি আমরা দ্রুত গতিতে ব্যবহার করে শেষ করে দিই, ফলে অদূর ভবিষ্যতে কী হবে, আমাদের একটা সমস্যার সম্মুখীন বা মানব প্রজাতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কী করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যার চাহিদা রয়েছে কয়লার প্রতি, কিন্তু কয়লার স্থায়িত্ব বৃদ্ধি করা অর্থাৎ কয়লাকে সুষ্ঠুভাবে ব্যবহার করা, কয়লাকে বাদ দিয়ে অন্যান্য বিকল্প শক্তিগুলোকে ব্যবহার করা এবং কয়লার স্থায়িত্ব বৃদ্ধি করা। ধরো আমি দেখাচ্ছি এই কয়লাটি রয়েছে, তা 50% আমরা ব্যবহার করে ফেলেছি, আর 50% মাত্র আছে। তাহলে এই 50% দেখা যাচ্ছে 10 বছরে শেষ হয়ে যাবে। তাহলে 10 বছরে যদি শেষ হয়ে যায়, তাহলে এই পার্সেন্টেজটা ব্যবহারটাকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ অত ধীর গতিতে ব্যবহার করতে হবে। মানে যাতে কয়লা কেবলমাত্র ব্যবহার করা উচিত সে কাজেই আমরা কয়লাকে ব্যবহার করব, অন্য কোনো কাজে কয়লাকে ব্যবহার করব না। ধরো জ্বালানির কাজে যে আমরা কয়লাকে আগে ব্যবহার করতাম, জ্বালানির কাজে কয়লাকে ব্যবহার করব না, তখন অন্য বিকল্প শক্তিকে ব্যবহার করব। এইভাবে একটা স্থিতিশীল উন্নয়ন গঠন করা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি বা ভোগ্য পণ্যের সাথে সাথে ভোগের সাথে সাথে সম্পদ রক্ষা, সংরক্ষণ এবং তার ভবিষ্যৎকালের স্থায়িত্বকাল বৃদ্ধি করাই হলো ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এভা বেলফোর। এগুলি করবে, অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে।